আজকে ইউজিসি নেটের একটি ইম্পর্ট্যান্ট টপিক, ক্রিটিক্যাল থিওরির একটা ইম্পর্ট্যান্ট টপিক, হোমিকে ভাবা। ওনার কিছু আইডিয়াস, ওনার কিছু বই সম্পর্কে আজকে আমরা ডিটেলে জানবো, যেটা ইউজিসি নেটের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হোমিকে ভাবা কে ছিলেন? হোমিকে ভাবা ছিলেন একজন ওয়ার্ল্ড ফেমাস, পৃথিবী বিখ্যাত একজন প্রফেসর অ্যান্ড স্কলার, পণ্ডিত। হি ওয়াজ বর্ন ইন মুম্বাই। তিনি মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন, ভারতের। অ্যান্ড ল্যাটার ওয়েন্ট টু টিচ অ্যাট টপ ইউনিভার্সিটিস লাইক হার্ভার্ড। হার্ভার্ডে তিনি অধ্যাপনা করেছিলেন। হি ইজ এ লিডিং ফিগার ইন পোস্ট কলোনিয়াল স্টাডিজ। তিনি একজন পোস্ট কলোনিয়াল স্টাডিজের একজন পথিকৃৎ ছিলেন। এটা কি? হুইচ ইজ জাস্ট এ ফ্যান্সি ওয়ে অফ সেইং, যেটাকে আমরা বলতে পারি যে কীরকম পোস্ট কলোনিয়াল স্টাডিজটা কি। লেটস লুক অ্যাট হাউ দ্য ওয়ার্ল্ড চেঞ্জ আফটার বিগ কোম্পানিজ লেফট দ্য কান্ট্রিজ দে ইউজ টু রুল। কিভাবে যখন বৈদেশিক শক্তি আমাদের দেশে শাসন করেছিল এবং আমাদের দেশে শাসন করার পর সেই দেশের সাংস্কৃতিক কিভাবে পরিবর্তিত হয়েছিল, অর্থনীতি কিভাবে পরিবর্তিত হয়েছিল, সেই সমস্ত বিষয়ে লেখা প্রবন্ধ বা সেই সমস্ত লেখা বিষয়গুলোকেই বলা হয় পোস্ট কলোনিয়াল স্টাডিজ। কলোনিয়াল কথার অর্থ হলো ঔপনিবেশিক, পোস্ট কলোনিয়াল কথার অর্থ হলো পরবর্তী ঔপনিবেশিক বিষয়। এবার হোমিকে ভাবা এটা ছাড়াও কি কি ব্যবহার করেছিলেন? পোস্ট স্ট্রাকচারালিজম অ্যান্ড সাইকো অ্যানালাইসিস টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্যে দ্য রিলেশনশিপ বিটুইন কলোনাইজার, যারা শাসন করেছিল মানে রুলার এখানে, অ্যান্ড কলোনাইজড মানে সাবজেক্ট, যারা প্রজারা, আমরা ভারতীয়রা, তাদেরকে যে শাসন করেছিল সেই বিষয়ে জানার জন্যে, তাদের মনস্তাত্ত্বিক অবস্থা জানার জন্যে, তাদের পোস্ট স্ট্রাকচারাল অবস্থা জানার জন্য হোমিকে ভাবা এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করেছিলেন। এবার তার আমরা ইম্পর্ট্যান্ট স্টাডিজগুলোর মধ্যে এই যে পোস্ট কলোনিয়াল স্টাডিজ কাকে বলে। পোস্ট কলোনিয়াল স্টাডিজ ইজ দ্য স্টাডি অফ হাউ এ কান্ট্রিজ কালচার, কোনো দেশের সংস্কৃতি, ল্যাঙ্গুয়েজ ভাষা, অ্যান্ড পিউপল এবং মানুষজন চেঞ্জড পরিবর্তিত হয়ে যায় আফটার এ ফরেন রুলার, একটা বৈদেশিক শাসক লাইক ব্রিটিশ লিভস দেম, তাদেরকে ছেড়ে যাওয়ার পর তাদের যে সংস্কৃতিটা, সেই সংস্কৃতিটা আমাদের দেশে বা যে জায়গা থেকে তারা ছেড়ে চলে যায় সেখানে তাদের সংস্কৃতিটা এসে পৌঁছায়। আমাদের কালচার অনেকভাবে পরিবর্তিত হয়ে গেছে, আমাদের ভাষাও পরিবর্তিত হয়েছে। এই যে ইংরেজি সাহিত্য, এই ইংরেজি লিটারেচার বা ইংরেজি ল্যাঙ্গুয়েজ যে আমরা পড়ছি, এটা ব্রিটিশদের ছেড়ে যাওয়া সাহিত্যই। এবং আমাদের যে চিন্তাভাবনা এবং আমাদের সংস্কৃতির মধ্যেও পরিবর্তিত হয়ে যায়। এখন আমরা বার্থডে সেলিব্রেশন করি পায়েস দিয়ে নয়, সাধারণত আমরা বার্থডে সেলিব্রেশন করি কেক কেটে। তো তার ফলে আমাদের সংস্কৃতি সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে, আমাদের পোশাক পরিচ্ছদের পরিবর্তিত হয়েছে। তো এই যে বিদেশি শক্তির প্রভাবের ফলে আমাদের দেশের যে সাংস্কৃতিক ভাষাগত পরিবর্তিত হয় তাকেই আমরা বলছি পোস্ট কলোনিয়াল স্টাডিজ। একটা উদাহরণ কি, যেমন স্ট্রিট নেমস, এ সিটি চেঞ্জিং ইটস ওল্ড ব্রিটিশ স্ট্রিট নেমস। একটা ব্রিটিশ স্ট্রিটের নাম ছিল হ্যারিংটন স্ট্রিট, যেটা বিদেশিরা দিয়ে গিয়েছিলেন। সেটা যখন আবার ব্যাক টু লোকাল ট্র্যাডিশনাল নেমস, গতানুগতিক নাম দেওয়া হয় টু রিক্লেম ইটস অরিজিনাল কালচার, তার পুনরায় আদি সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য। বিভিন্ন ধরনের আমাদের দেশে বিভিন্ন ধরনের রাস্তা আছে, জায়গা আছে, যে সমস্ত রাস্তাগুলোকে বা কোনো জায়গার নাম কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে বিদেশিদের নামে অনুসারে দেওয়া হয়, বা বিদেশিদের রাজারা বা বিদেশি কোম্পানি ব্রিটিশরা তারা দিয়েছিল, সেটাকে আমরা পরিবর্তিত করে আবার পুনরায় আদি যে নাম ছিল সেই নামে ফিরিয়ে আনাটাকেই বলছে পোস্ট কলোনিয়াল স্টাডিজ। এবার আসবো পোস্ট স্ট্রাকচারালিজম কি। পোস্ট স্ট্রাকচারালিজম জিনিসটা কি? পোস্ট স্ট্রাকচারালিজম ইজ দ্য আইডিয়া that language and truth do not have fixed permanent meanings. ভাষার যে একটা নির্দিষ্ট সত্য অর্থ নেই। বিকজ, কারণ ওয়ার্ডস ক্যান মিন, শব্দের অর্থ হতে পারে ডিফারেন্ট থিংস টু ডিফারেন্ট পিপল অ্যাট ডিফারেন্ট টাইমস। বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে এবং বিভিন্ন সময়ে
ভাষার সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়, কোনো শব্দের অর্থের পরিবর্তিত হয়ে যায়, সে তাকে বলবো আমরা পোস্ট স্ট্রাকচারালিজম। একটা উদাহরণে কি, যেমন ওয়ার্ড কুল। আমরা যদি এই কুল শব্দটাকে ধরি, তাহলে দেখতে পাবো যে ফিজিসিস্ট, পদার্থবিদ্যারা কুল কথার অর্থ বোঝান যে নিম্ন তাপমাত্রা। যদি টিনেজার্স যারা, তারা যদি কুল শব্দটা ব্যবহার করে, তাহলে তারা বোঝাতে চাইছে যে এটা খুব সুন্দর। তাহলে শব্দটার কোনো সিঙ্গেল পার্মানেন্ট মিনিং নেই, তার একটা নির্দিষ্ট কোনো অর্থ নেই। এই যে একটা শব্দ তার বিভিন্ন অর্থ পরিবর্তিত হয়, একে আমরা বলবো পোস্ট স্ট্রাকচারালিজম। এরপরে আসবো সাইকো অ্যানালাইসিস। সাইকো অ্যানালিসিস জিনিসটা কি? সাইকো অ্যানালিসিস যে ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য হিউম্যান মাইন্ড, মানুষের মনটাকে বোঝা, অ্যান্ড ট্রিটিং মেন্টাল স্ট্রাগলস, আমাদের মনের ভিতরে যে মানসিক দ্বন্দ্ব টানাপোড়েন চলে, বাই এক্সপ্লোরিং, প্রকাশ করে, পার্সনস হিডেন আনকনসিয়াস থটস, মেমোরিজ অ্যান্ড ড্রিমস, মানুষের মনের ভিতরে যে সমস্ত জিনিসগুলো চলতে থাকে, যে সমস্ত মানে স্বপ্ন, স্মৃতি, যেগুলোর ক্রমাগত তার মনের ভিতরে আলোড়ন সৃষ্টি করতে থাকে, তাকে আমরা বলবো সাইকো অ্যানালাইসিস। উদাহরণ কীরকম? একটা উদাহরণ, যেমন ধরুন, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইউর এক্স। যখন হয়তো কোনো মানুষ তার এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড সম্পর্কে ভাবছে, অ্যান্ড অ্যাক্সিডেন্টালি কল ইউর কারেন্ট পার্টনার্স বাই ইউর এক্স নেম, এখন যার সঙ্গে সম্পর্ক আছে, ভালোবাসা আছে, তাকে যখন পুরনো গার্লফ্রেন্ডের বা পুরনো বয়ফ্রেন্ডের নাম ধরে অ্যাক্সিডেন্টালি ডাকা হয়ে যায়, তার কারণ হচ্ছে, সাইকোঅ্যানালিসিস বলছে, দিস ওয়াজ নট জাস্ট এ র্যান্ডম মিস্টেক, এটা ভুল নয়, ইট ওয়াজ ইউর হিডেন থটস পপিং আউট, মনের ভিতরে যে চিন্তা ভাবনাটা, সেই চিন্তা ভাবনাটা হঠাৎ করে বাইরে বেরিয়ে আসে। এরপরে ভাবার যে কতগুলো আইডিয়া, মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু আইডিয়া, সেগুলো আমরা জানব। প্রথম হাইব্রিডিটি, দ্বিতীয় মিমিক্রি, তৃতীয় থার্ড স্পেস, অ্যাম্বিভ্যালেন্স। এই চারটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা ইউজিসি নেক্সট থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এরপর কলোনিয়াল আইডেন্টিটি, কালচারাল ডিফারেন্স, স্টিরিওটাইপ, নেশন অ্যান্ড ন্যারেশন। এগুলো কি কি বৃত্তান্ত, আমরা সেগুলো ডিটেলে জানব। প্রথম হাইব্রিডিটি। হাইব্রিডিটা কি? দ্য মিক্সিং অফ টু ডিফারেন্ট কালচার্স টু ক্রিয়েট এ কমপ্লিটলি নিউ কালচারাল ফর্ম, দুটো সংস্কৃতিকে মিশিয়ে দেওয়া। এই মিশিয়ে দেওয়ার ফলে নতুন যে সংস্কৃতি সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলবো হাইব্রিডিটি। কীরকম? চিকেন টিক্কা মশালা পিৎজা, এটা কি? ইট ইজ নাইদার পিওরলি ইটালিয়ান নর পিওরলি ইন্ডিয়ান। পিৎজা আমাদের দেশের খাদ্য নয়, এবং চিকেন টিক্কা মশালা এটা ভারতীয়। কিন্তু একটা নতুন ধরনের দুটো জিনিসকে মিশিয়ে একটা নতুন ধরনের খাদ্য তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে চিকেন টিক্কা মশালা পিৎজা। তো এটা ইটালিয়ান এবং ভারতীয়র মিশ্রণে তৈরি, যে একটা সম্পূর্ণ ডেলিশিয়াস নিউ মিক্স অফ বোথ, একটা সুন্দর মিক্সচার তৈরি করে দিয়েছে। এরপর মিমিক্রি। মিমিক্রি হোয়েন কলোনাইজড পিপল কপি দ্য রুলার্স ল্যাঙ্গুয়েজ অর ক্লথস বাট চেঞ্জ ইট স্লাইটলি, হুইচ এন্ডস আপ মকিং দ্য রুলার্স। যখন আমরা আমরা যারা কলোনাইজড পিপল, আমরা যখন রুলার্স বা কলোনাইজারদের ভাষা, সংস্কৃতি, কাপড়, পোশাক ইত্যাদিগুলোকে আয়ত্তে করি, ইত্যাদিগুলোকে কপি করি, কিন্তু সেটাকে একটু আলাদা ধরনের, যেটার ফলে কি হয়, যে পশ্চিমী সভ্যতার যে ভাষা এবং সংস্কৃতি একটা মকিং অবস্থায় পৌঁছে যায়, একটা ঠাট্টা তামাশার পাত্র হয়ে দাঁড়ায়, তখন তাকে আমরা বলবো মিমিক্রি। উদাহরণ কি? লোকাল পিপল লার্নিং ইংলিশ, আমরা ইংলিশ শিখছি ডিউরিং ব্রিটিশ রুলস, ব্রিটিশদের শাসনকাল থেকে, বাট ইউজিং ইট, এটা ব্যবহার করে, উইথ দেয়ার ওন স্ল্যাং টু মেক ফান অফ ব্রিটিশ অফিসিয়ার্স বিহাইন্ড দেয়ার ব্যাকস। আমরা কখনো কখনো ব্রিটিশ কথাগুলোকে একটা স্ল্যাং বা একটু অন্য ধরনের বলে আমরা হাসির উদ্রেক সৃষ্টি করি,
এটাকে আমরা বলবো মিমিক্রি। এরপর থার্ড স্পেস কি? দ্য ইন বিটুইন প্লেস হোয়ার টু কালচার্স মিট, যেখানে দুটো সংস্কৃতি একসঙ্গে মিশে যায়, allowing people to build a unique identity without choosing sides। কারো কোনো পক্ষ না নিয়ে যখন দুটো সংস্কৃতি মিশে গিয়ে তার একটা ছোট অংশ নতুনভাবে তৈরি হয়, তখন তাকে আমরা বলবো থার্ড স্পেস। যেমন এখানে দুটো সংস্কৃতি আছে, এই দুটো সংস্কৃতি মিশে গেল এবং এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা বলবো থার্ড স্পেস। ওকে, কিরকম? এ পার্সন বর্ন ইন আমেরিকাতে জন্মগ্রহণ করেছেন, টু ইন্ডিয়ান পেরেন্টস, ভারতীয় বাবা মায়ের সন্তান জন্মগ্রহণ করেছে আমেরিকাতে। হু স্পিক্স ইংলিশ, যে ইংলিশ বলে স্কুলে, বেঙ্গলি অ্যাট হোম, যে বাংলা বলে ঘরে, অ্যান্ড ফিলস প্রেফারেবলি কমফোর্টেবল ইন দ্যাট মিডিল গ্রাউন্ড। কিন্তু সে যেন এই মাঝখানে না ইংলিশ না বেঙ্গলিতে সে স্যাটিসফাইড হয়, তার মাঝখান বরাবর বা দুটো মিশিয়ে কথা বলাতে সে আরও বেশি স্বচ্ছন্দ বোধ করে। এরপরে আসি অ্যাম্বিভ্যালেন্স কি? দ্য মিক্সড ফিলিং অফ লাভ অ্যান্ড হেট, একটা ভালোবাসা এবং ঘৃণা, এই দুটোর একটি মিশ্রিত অনুভূতি, অথবা অ্যাট্রাকশন অ্যান্ড ফিয়ার, আকর্ষণ এবং ভয়, এই দুটোর মিশ্র অনুভূতি, বিটুইন দ্য রুলার অ্যান্ড দ্য কলোনাইজ পিপল, শাসক এবং শাসিতের মধ্যে একটা মিশ্র অনুভূতি। কীরকম? দ্য ব্রিটিশ ওয়ান্টিং টু মেক লোকাল সিভিলাইজড লাইক দেম, ব্রিটিশরা চায় যে সাধারণ মানুষরা তাদের মতো সভ্য হোক, বাট অলসো ফিয়ারিং, কিন্তু ভয় পায়, দ্যাট ইফ দ্য লোকালস বিকেম টু স্মার্ট, যদি স্থানীয় মানুষরা খুবই দক্ষ হয়ে যায়, দে উড রিবেল, তারা কি করবে? প্রতিবাদ করা শুরু করতে পারে। এই যে মিশ্র প্রতিক্রিয়া, মানে ভালো কোনো দিকেই মানে কোনো শান্তি নেই। সে চাইছে যে মানুষজন তাদের সংস্কৃতি আয়ত্ত করুক, তাহলে তাদের সুবিধে, তাদের কথাবার্তা বলাতে, তাদের চলন ফেরনে, সমস্ত কিছুতে সুবিধে। কিন্তু আমার এটাও ভাবছি, যদি তারা তাদের সংস্কৃতি আয়ত্ত করে ফেলে তাদের সমস্যাও হতে পারে। এই দ্বৈত মিশ্রণকেই বলা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স। এরপরে আসি কলোনিয়াল আইডেন্টিটি কি? এ পার্সন সেন্স অফ হু দে আর, একজন মানুষের তার একটা নিজস্ব অনুভূতি আছে, তারা কে? আমরা ইন্ডিয়ান, আমরা বাঙালি, এই যে আমাদের একটা অনুভূতি আছে যে আমরা কে, এটা আমাদেরকে একটা পরিচয় দেয়, হুইচ গেটস আনস্টেবলস অ্যান্ড মেসি বিকজ অফ দ্য পাওয়ার স্ট্রাগলস বিটুইন রুলার অ্যান্ড লোকাল। এই জিনিসটা কি করে? আমাদেরকে অস্বস্তির মধ্যে ফেলে দেয় এবং আমাদেরকে একটা আলুথালু অভাবের মধ্যে ফেলে। কারণ কি? বিকজ দ্য পাওয়ার স্ট্রাগল বিটুইন রুলার অ্যান্ড লোকাল, কারণ কি আমাদের মনের ভেতরে একটা স্ট্রাগল, লড়াই আসে। কেন? কারণ শাসক এবং স্থানীয়দের মধ্যে। মানে ব্যাপারটা কি? উদাহরণ দিয়ে বুঝলে ভালো করে বোঝা যাবে। একজন লোকাল স্টুডেন্টস হু ড্রেসেস লাইক এ ব্রিটিশ জেন্টেলম্যান টু গেট এ জব, চাকরি পেতে গেলে জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, বাইরের দিকটা অনেকেই অনেক জায়গা থেকেই গুরুত্ব দিয়ে দেখা হয়। পোশাক পরিচ্ছদ সুন্দরভাবে পরে যেতে হবে চাকরি পাওয়ার জন্যে। কিন্তু বাট ফিলস লাইক এ ফেক অর ট্রেটার টু হিজ ওন পিপল ইনসাইড, কিন্তু সেই ড্রেস পরে যখন সে তার নিজস্ব স্থানীয় বা নিজের পরিচিত মানুষদের মধ্য দিয়ে যাবে, তখন তাকে কি ফেক বা একটা ট্রেটার, স্বৈরাচারী বলে মনে হবে, একটু আলাদা মনে হবে। কারণ সে সেটা নয়, সে বাইরের দিকের নতুন পোশাক পরেছে। কেন? কারণ তাকে চাকরি পেতে হবে, সেটা সে বাধ্য করতে। কিন্তু সে মন থেকে ব্রিটিশ জেন্টেলম্যান নয়। এরপরে আসি কালচারাল ডিফারেন্স কি? দ্য আইডিয়া দ্যাট কালচারস ক্যান নট বি ইজিলি বক্সড, সংস্কৃতিকে কোনো মতেই আমরা একটা বাক্সের মধ্যে বন্ধ করতে পারবো না, তুলনা করতে পারবো না। বিকজ এভরি কালচার ইজ অ্যালাইভ, মুভিং অ্যান্ড কনস্ট্যান্টলি চেঞ্জিং, প্রত্যেকটা সংস্কৃতি আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে এবং ক্রমাগত এগিয়ে চলছে। ফরেনার্স, বিদেশিরা মনে করে ইন্ডিয়া ইজ জাস্ট ওয়ান সিম্পল থিং লাইক মুভিস অ্যান্ড কারি, বাইরের দেশের মানুষজন মনে করে যে ভারত কেবলমাত্র সিনেমা এবং খাওয়া দাওয়ার জায়গা। বাট
They fail to see that India is actually huge mix of millions of different colorful cultures. আমাদের ভারত বহুবিধ সংস্কৃতির মিশ্রণ। বহু সংস্কৃতি আমাদের একসঙ্গে মিশে ভারতের সংস্কৃতিকে সমৃদ্ধ করে তুলেছে। এত ধরনের বৈচিত্র্যময় সংস্কৃতি কোথাও নেই ভারত ছাড়া। এরপরে আছে স্টেরিওটাইপ। স্টেরিওটাইপ কি? এ ফিক্সড ওভার সিম্পলিফাইড অ্যান্ড রিপিটেড বিলিফ অ্যাবাউট এ গ্রুপ অফ পিপল ইউজড বাই রুলার্স টু কিপ কন্ট্রোল। একটা ফিক্সড ওভার সিম্পলিফাইড অ্যান্ড রিপিটেড বিলিফ, বারবার পুনরাবৃত্ত হচ্ছে, অ্যাবাউট দ্য গ্রুপ অফ পিপল, একগুচ্ছ মানুষদের মধ্যে, ইউজড বাই রুলার্স, যেটা একটা শাসক কি করে, ব্যবহার করে, টু কিপ কন্ট্রোল, নিয়ন্ত্রণ করার জন্যে। কীরকম? ব্রিটিশ রুলার কনস্ট্যান্টলি লেবেলিং লোকাল পিপল অ্যাজ লেজি। সাধারণ মানুষদেরকে তারা কি বলছে? লেজি, চাইল্ডিশ, শৈশব মানে শিশু সুলভ, টু জাস্টিফাই হোয়াই ব্রিটিশ নিডেড টু রুল ওভার দেম। তারা মনে করে যে আমরা ভারতীয়রা লেজি এবং আমাদের কোনো রকমভাবে কোনো ইনোভেশন নেই, আমাদের কোনোভাবে সৃজনশীলতা নেই, এবং তাই তারা মনে করে যে আমাদেরকে শাসন করা উচিত, যাতে করে আমরা সভ্য সংস্কৃতি পূর্ণ হতে থাকি, যেটা গোটা বিশ্বের কাছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। অন্যদিকে ভারতীয় বিজ্ঞানীদেরকে নিয়ে নাসা বা বিভিন্ন দেশে তারা সমৃদ্ধ হয়। তারপর হচ্ছে ন্যাশন অ্যান্ড ন্যারেশন। দ্য আইডিয়া দ্যাট কান্ট্রি ইজ নট জাস্ট এ পিস অফ ল্যান্ড। দেশ কিন্তু একটা ভূমি নয়, জায়গা নয়, বাট এ স্টোরি দ্যাট ইজ কনস্ট্যান্টলি বিং রিটেন অ্যান্ড রিরিটেন বাই ইটস পিপল। যেটা ক্রমাগত লেখা হচ্ছে, পুনরায় লেখা হচ্ছে বাই ইটস পিপল, সেই সমস্ত মানুষদের দ্বারা। ভারতের আগের সংস্কৃতি একজন মানুষ লিখেছিল, এখন একজন মানুষ লিখছে, আগামী দিনে আরেকজন মানুষ লিখবে। তাদের সংস্কৃতি তাদের লেখার মধ্যে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাবে। সেই জন্যে একটা দেশ কোনো মতে একটা ভূমি বা জায়গা হতে পারে না, এটা ক্রমাগত পরিবর্তিত হওয়া একটা সংস্কৃতি। এ কান্ট্রিজ ন্যাশনাল অ্যান্থেম অর হিস্ট্রি বুকস টেলিং ওয়ান ইউনিফাইড স্টোরি। কান্ট্রিজ যে জাতীয় যে গান অথবা ইতিহাস, এটা একটা একত্রিত গল্প বলে। হোয়াইল লোকাল ফোক সংস অ্যান্ড মাইনর কমিউনিটিস টেল এ টোটালি ডিফারেন্ট স্টোরি অফ দ্য সেম ল্যান্ড। গোটা দেশ একটা একত্রিত কাহিনী বলছে, আমাদের দেশের গৌরব বলছে, কিন্তু যদি আমরা সেই দেশের প্রত্যেকটা ছোট ছোট সংস্কৃতিকে দেখি, ছোট ছোট জাতিদেরকে দেখি, তাদের কাহিনী কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা বলছে। এটা কি বলছে? ন্যাশন অ্যান্ড ন্যারেশন। এবারে কি কি বই, বিখ্যাত কিছু কিছু বই তিনি লিখেছিলেন, তার মধ্যে হচ্ছে লোকেশন অফ কালচার, তার খুব বিখ্যাত বই। ইট কন্টেন্স দ্য এসে অফ মিমিক্রিয়ান ম্যান অ্যান্ড সায়েন্স টেকেন ফ্রম ফর ওয়ান্ডার্স। এই দুটো প্রবন্ধ এই লোকেশন অফ কালচার থেকে পাওয়া যায়। তারপর নেশন অ্যান্ড ন্যারেশন, এই বইতে হি আর্গুস দ্যাট নেশন ইজ নট ফিক্সড থিংস বাট এ স্টোরি অর এ ডিসকোর্স। ডিসকোর্স কি? এ ওয়ে অফ টকিং অর রাইটিং দ্যাট ইজ অলওয়েজ চেঞ্জিং, যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, যে কোনো মতেই একটা নেশন কোনো রকম একটা দেশ বা কোনো একটা জায়গা নয়, যে আস্তে আস্তে সেটা কিন্তু মানুষের সংস্কৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই দেশের অবস্থা বা সংস্কৃতিও সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে থাকে। এরপরে ভাবা কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? প্রথম কথা এডওয়ার্ড সেডের দ্বারা। তিনি এখানে ব্যাখ্যা করেছিলেন দ্য ওয়েস্ট সিজ দ্য ইস্ট, ওরিয়েন্টালিজম আর ওয়েস্টার্নিজমের যে তত্ত্বটা সেখানে আমরা দেখেছিলাম। এরপরে মিশেল ফুকো তিনি হচ্ছে বলেছিলেন যে তিনি টু আন্ডারস্ট্যান্ড হাউ টেকনিক্যাল এনসেম্বলেন্স, এটা কি গ্রুপ অফ রুলস অ্যান্ড ইনস্টিটিউশন মেনটেন পাওয়ার, একদল মানুষ এবং ইনস্টিটিউশন কি করে, ক্ষমতাটাকে বজায় রাখে। স্কুলে যে শিক্ষা দেওয়া হয়ে থাকে সেই স্কুলের শিক্ষাটা স্টুডেন্টদের চিন্তাভাবনাকে কখনোই প্রাধান্য না দিয়ে শিক্ষা তৈরি করা হয়, যেটা একেবারে একদিকে এবং কোনো ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার দিকে গুরুত্ব দেওয়া হয় না।
ইনস্টিটিউশন যা শেখানো হয় সেই শিক্ষাটাই সবাইকে দেওয়া হয়। জ্যাক্স ডেরিডা এবং জ্যাক্স ল্যাকানের কি? টু শো দ্যাট আইডেন্টিটি ইজ স্প্লিট অ্যান্ড নেভার ফিক্সড। মানুষের পরিচয় কখনোই বিভক্ত নয় এবং কখনোই সেটা এক নির্দিষ্ট নয়। সবসময় মানুষের পরিচয় আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদের যদি এইরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।